আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে এমন কোনো শব্দ বা কথা বলার ভঙ্গি আছে যা দিয়ে কি জানি প্রায় জাদুকরের মতোই অন্যের মন জয় করা যায় বা নিজের কথাকে অনেক বেশি প্রভাবশালী করে তোলা যায়? হ্যাঁ, হ্যাঁ, বিলকুল। ভাষার ভেতরেই তো লুকিয়ে থাকে এমন অনেক শক্তি। আজ আমরা এই রকমই কিছু আশ্চর্য শক্তি নিয়ে একটু গভীরে যাব। একদম। আজ আমরা টিম ডেভিডের লেখা খুব সাড়া জাগানো একটা বই, ম্যাজিক ওয়ার্ডস, দ্য সায়েন্স অ্যান্ড সিক্রেটস বিহাইন্ড 7 ওয়ার্ডস দ্যাট মোটিভেট, এনগেজ অ্যান্ড ইনফ্লুয়েন্স, এটা নিয়ে কথা বলবো। ও, ম্যাজিক ওয়ার্ডস, ইন্টারেস্টিং। বইটা দারুণ। মানে এটা দেখায় কিভাবে খুব সাধারণ আমরা রোজ যে শব্দগুলো ব্যবহার করি তার কয়েকটাই মানুষের আচরণ, তাদের সিদ্ধান্ত, এমনকি ভাবনা চিন্তার উপরও বেশ গভীর প্রভাব ফেলতে পারে। আর এই আলোচনার জন্য তো আমাদের হাতে বইটির মূল বিষয়বস্তু আছে। এটা শুধু কথার কথা নয়, এর পেছনে বিজ্ঞানও আছে, তাই তো? ঠিক তাই। লেখক এখানে শুধু কথার জাদু দেখাননি, তিনি তার যুক্তির সপক্ষে আচরণগত মনোবিজ্ঞান, যেটাকে বলে বিহেভিয়ারাল সাইকোলজি, হুম। হার্ভার্ড ইউনিভার্সিটির মতো জায়গায় হওয়া রিসার্চ, এমনকি তিনি নিজে যে একজন পেশাদার জাদুকর সেই অভিজ্ঞতাও কাজে লাগিয়েছেন। বাহ, মনোবিজ্ঞান আর জাদু, বেশ অন্যরকম মিশ্রণ তো। এই মিশ্রণটাই বিষয়টাকে আলো আকর্ষণীয় করে তুলেছে আর কি। তার ব্যাপারটা শুধু শব্দ বাছে নয়, বরং শব্দগুলো মানুষের মনে কিভাবে কাজ করে সেটাই আসল। বইটার মূল আইডিয়াটা তাহলে কি দাঁড়াচ্ছে? বইটির একেবারে গোড়ার কথা হলো, আমরা যখন কথা বলি তখন আমরা কি বলছি সেটা তো জরুরি বটেই, হ্যাঁ। কিন্তু তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো যিনি শুনছেন তিনি কি শুনছেন, কথাটা কিভাবে গ্রহণ করছেন, উপলব্ধি করছেন। এই উপলব্ধির জায়গাতেই কিন্তু প্রভাব বিস্তারের আসল রহস্যটা লুকিয়ে আছে। সংযোগটা তৈরি হচ্ছে শ্রোতার মনে। বাহ, দারুণ একটা পয়েন্ট। ফোকাসটা নিজের বলার ওপর নয়, অন্যের শোনার ওপর। আচ্ছা, তাহলে আজকের এই আলোচনায় আমাদের লক্ষ্যটা কি থাকছে? আমরা ঠিক কোন দিকগুলো জানার চেষ্টা করব? আমাদের মূল লক্ষ্য হলো ওই 7টা বিশেষ জাদুকরী শব্দকে চিনে নেওয়া। শুধু শব্দগুলো কি কি তা নয়, মনস্তত্ত্ব কাজ করছে, কেন এগুলো কাজ করে, কিভাবে করে, সেটাও একটু বোঝার চেষ্টা করব। আশা করি এই আলোচনা আমাদের রোজকার জীবনে কথা বলার সময় বা সম্পর্ক তৈরিতেও কাজে লাগবে। চমৎকার। তাহলে আর দেরি করা কেন? চলুন শুরু করা যাক। বইটাতে বলা হচ্ছে 7টা খুব সাধারণ দেখতে শব্দের কথা, যেগুলো নাকি মানুষের মস্তিষ্কের ভেতরে কিছু নির্দিষ্ট সাইকোলজিক্যাল ব্যাপারকে বলতে পারেন সুইচ অন করে দেয়। ঠিক। আসুন প্রথম শব্দটা দিয়েই শুরু করি। শব্দটা হলো কারণ বা বেকজ। খুবই পরিচিত শব্দ, কিন্তু এর পাওয়ার নাকি সাংঘাতিক। ঠিক তাই। কারণ শব্দটার শক্তি কিন্তু চমকে দেওয়ার মতো। এর মূল কারণ হলো আমাদের ব্রেন স্বাভাবিকভাবেই একটা কার্যকারণ সম্পর্ক খোঁজে, সবকিছুর পেছনে একটা যুক্তি বা ব্যাখ্যা চায়। হুম হুম। হার্ভার্ডের মনোবিজ্ঞানী অ্যালেন ল্যাঙ্গার আর তার সহকর্মীদের একটা ক্লাসিক গবেষণা আছে এটা নিয়ে। তারা একবার একটা লাইব্রেরিতে ফটোকপি মেশিনের লাইনে দাঁড়িয়ে থাকা লোকদের কাছে গিয়ে আগে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। আচ্ছা, তারপর? কি হলো? তারা 3ভাবে অনুরোধটা করেছিলেন। প্রথমবার শুধু বললেন, এক্সকিউজ মি, আমার 5টা পাতা আছে, আমি কি জেরক্স মেশিনটা ব্যবহার করতে পারি? এই ক্ষেত্রে ধরুন 60% লোক রাজি হয়েছিলেন। আচ্ছা। দ্বিতীয়বার কারণ যোগ করে বললেন, আমি কি জেরক্স মেশিনটা ব্যবহার করতে পারি, কারণ আমার খুব তাড়া আছে। এইবার রাজি হওয়ার হারটা অনেক বেড়ে গেল, প্রায় 94%। সেটা তো স্বাভাবিকই, কারণটা তো জরুরি অবস্থা বোঝাচ্ছে। হ্যাঁ, কারণটা যুক্তিসঙ্গত। কিন্তু আসল মজাটা হলো তৃতীয় অনুরোধে। কি ছিল সেটা? এবার তারা বললেন, আমি কি জেরক্স মেশিনটা ব্যবহার করতে পারি, কারণ আমাকে কপি করতে হবে। কারণ আমাকে কপি করতে হবে, এটা তো কোনো কারণই হলো না, সবাই তো কপি করতেই লাইনে দাঁড়িয়েছে। ঠিক, কিন্তু তার সত্ত্বেও প্রায় 93% লোক রাজি হয়ে গেলেন। ভাবুন একবার, শুধু কারণ শব্দটা আর তার সাথে কিছু একটা জুড়ে দেওয়াই যথেষ্ট ছিল। তার আমাদের ব্রেন কারণ শব্দটা শুনলেই ধরে নেয় যে এরপরে একটা ঠিকঠাক যুক্তি আসছে, আর প্রায় অটোমেটিক্যালি সাড়া দেয়, অনেকটা শর্টকাটের মতো। বা বলতে পারেন মানসিক শর্টকাট। সব সময় সব তথ্য খুঁটিয়ে বিচার করার মতো সময় বা এনার্জি আমাদের থাকে না তো। ঠিক। তাই কিছু সিগন্যাল পেলেই মস্তিষ্ক সহজ রাস্তা ধরে। কারণ হলো সেরকমই একটা শক্তিশালী সিগন্যাল। অবশ্যই যদি অনুরোধটা খুব বড় বা অস্বাভাবিক হয়, তখন মানুষ কারণটা কতটা জোরালো সেটা দেখবে। কিন্তু ছোটখাটো রোজকার অনুরোধের ক্ষেত্রে শুধু কারণের উপস্থিতিটাই অনেকখানি কাজ করে দেয়।
এটা সত্যিই ভাবার মতো। আমরা হয়তো নিজেরাও অজান্তে এই শর্টকাটের শিকার হই বা অন্যকে ব্যবহার করি। আচ্ছা, এর পরের শব্দটি হলো ব্যক্তির নাম বা নেম। পরিচিত কাউকে নাম ধরে ডাকা তো স্বাভাবিক, এর মধ্যে বিশেষত্বটা কোথায়? বিশেষত্বটার সাইকোলজিক্যাল এফেক্টে ডেল কার্নেগি তার বিখ্যাত বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপলে লিখেছিলেন না যে কোনো মানুষের কাছে তার নিজের নামটা হলো পৃথিবীর সবচেয়ে মিষ্টি আর গুরুত্বপূর্ণ শব্দ। হ্যাঁ, কথাটা শুনেছি। ভাবুন, একটা ভিড়ের মধ্যে বা খুব হট্টগোলের মাঝেও কিন্তু নিজের নামটা কানে এলে আমরা ঠিকই ঘুরে তাকাই। এটাকে অনেক সময় ককটেল পার্টি এফেক্টও বলে। হ্যাঁ, তা তো হয়। কিন্তু এটা কি শুধু মনোযোগ টানার ব্যাপার? না, এর প্রভাব আরও গভীর। যখন আপনি কারোর নাম ধরে ডাকেন, বিশেষ করে যখন সেটা হয়তো সে আশা করছে না, তখন তৎক্ষণাৎ একটা পার্সোনাল কানেকশন তৈরি হয়। হুম। এটা সেই ব্যক্তিকে ফিল করায় যে তাকে আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে। সে আপনার কাছে শুধু ভিড়ের একজন নয়। এটা মানুষের যে একটা ইগো থাকে বা স্বীকৃত পাওয়ার যে বেসিক চাহিদা, সেটাকে টাচ করে। আর এটা সম্পর্ক বা বোঝাপড়ার ক্ষেত্রে কিভাবে সাহায্য করে? এটা সখ্যতা বা র্যাপোর্ট তৈরিতে খুব কাজে দেয়। যখন কেউ আপনার নাম মনে রাখে এবং ব্যবহার করে, আপনার অবচেতন মন তাকে পজিটিভলি নেওয়ার জন্য বেশি তৈরি থাকে। আচ্ছা। তাছাড়া ধরুন কেউ হয়তো অন্যমনস্ক হয়ে আছে বা কোনো বিষয় একটু বিরক্ত, তার নাম ধরে ডাকলে হঠাৎ করেই সে যেন বর্তমানে ফিরে আসে, তার মনোযোগের ফোকাসটা পাল্টে যায়। এটা ওই নেগেটিভ মানসিক অবস্থাকেও একটু ব্রেক করতে পারে। সত্যি, কেউ যখন আন্তরিকভাবে নাম ধরে ডাকে, একটা অন্যরকম ভালো লাগা তো কাজ করেই। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবার আসি তৃতীয় শব্দে, কিন্তু বা বাট। আমরা তো কথায় কথায় কিন্তু ব্যবহার করি। এর প্রভাবটা ঠিক কি, ভালো না খারাপ? কিন্তু শব্দটা অনেকটা কথার দুনিয়ার ইরেজারের মতো কাজ করে। টিম ডেভিড বলছেন, এই শব্দের আগে আপনি যাই বলুন না কেন, কিন্তু বলার পর তার গুরুত্ব বা প্রভাব অনেকটাই কমে যায়। মানে আগের কথাটা মুছে যাওয়ার মতো? অনেকটা তাই। শ্রোতার মনোযোগটা চলে যায় কিন্তুর পরে যা বলা হচ্ছে সেটার উপর। একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে। ধরুন আপনি টিমের কাউকে ফিডব্যাক দিচ্ছেন। যদি বলেন, রিপোর্টটা খুব ভালো হয়েছে, তথ্যগুলো দারুণ, কিন্তু জমা দিতে দুদিন দেরি হয়ে গেছে। এক্ষেত্রে শ্রোতার মনে শেষের অংশটায়, মানে দেরি হওয়ার নেগেটিভ দিকটায় বেশি করে থেকে যাবে। প্রশংসার জায়গাটা ফিকে হয়ে যাবে। আচ্ছা, আর যদি উল্টো করে বলি, মানে আগে নেগেটিভটা বলে পরে পজিটিভটা? হ্যাঁ, যদি বলেন রিপোর্টটা জমা দিতে দুদিন দেরি হয়েছে, কিন্তু তুমি যে ডেটা আর অ্যানালিসিস দিয়েছ সেটা অসাধারণ, তাহলে দেখুন দেরির ব্যাপারটা বলা হলো ঠিকই, কিন্তু ফোকাসটা চলে গেল কাজের মানের প্রশংসার উপর। ও আচ্ছা। এইভাবে আপনি সচেতনভাবে কিন্তু ব্যবহার করে কন্ট্রোল করতে পারেন যে কথার কোন অংশটায় জোর দিতে চাইছেন। সমালোচনাকে একটু নরম করতে বা কোনো খারাপ খবরের অভিঘাত কমাতে এটা কাজে লাগে। তার মানে কিন্তু একটা বেশ শক্তিশালী ফ্রেমিং টুল। আচ্ছা, এর কোনো বিকল্প আছে কি? কারণ অনেক সময় কিন্তু শুনলে মনে হয় যেন আগের কথাটার সাথে একটা কন্ট্রাডিকশন বা বিরোধিতা তৈরি হচ্ছে। ঠিক ধরেছেন। কিন্তু অনেক সময় একটা দ্বন্দ্ব বা কন্ট্রাস্ট তৈরি করে। যদি আপনি একটা সহযোগিতার ভাব বজায় রাখতে চান বা আগের কথাটাকে পুরোপুরি বাতিল না করে তার সাথে কিছু যোগ করতে চান, তাহলে কিন্তুর বদলে এবং বা অ্যান্ড ব্যবহার করা অনেক বেশি কার্যকর হতে পারে। যেমন আগের উদাহরণেই যদি বলেন, রিপোর্টটা জমা দিতে দুদিন দেরি হয়েছে এবং আমি তোমার কাজের মান দেখে সত্যি খুব ইমপ্রেসড। দেখুন, এখানে দুটো তথ্যই পাশাপাশি থাকছে, কোনোটা অন্যটাকে বাতিল করছে না, আর সুরটাও অনেক বেশি সহযোগিতামূলক লাগছে, তাই না? হ্যাঁ, একদম। এটা খুব দরকারি একটা টিপস, বিশেষ করে গঠনমূলক আলোচনা বা ফিডব্যাক দেওয়ার সময়। কিন্তু বনাম এবং মনে থাকবে। আচ্ছা, চতুর্থ শব্দটা হলো হ্যাঁ বা ইয়েস। হ্যাঁ বলানোর কৌশল। এটা বেশ আকর্ষণীয় লাগছে। এটা কিভাবে কাজ করে? এটা সেলস, নেগোসিয়েশন বা এমনকি সাধারণ কথাতেও ব্যবহার হয়। বেশ পরিচিত একটা কৌশল। একে অনেক সময় ইয়েস মোমেন্টাম বা ইয়েস ল্যাডার বলে। ইয়েস ল্যাডার? হ্যাঁ, এর পেছনে সাইকোলজিটা হলো, যদি আপনি আলোচনার শুরুতে এমন কিছু প্রশ্ন করেন বা এমন কিছু বিষয় তোলেন যেগুলোর উত্তরে শ্রোতা সহজেই হ্যাঁ বলবেন, হুম। তাহলে ধীরে ধীরে তার মনে একটা সম্মতি বা অ্যাগ্রিমেন্টের মুড তৈরি হয়। এই ছোট ছোট হ্যাঁগুলো পাওয়ার মাধ্যমে আপনি আসলে শ্রোতার মনের যে স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা বা না বলার টেন্ডেন্সি, সেটাকে একটু একটু করে কমিয়ে আনছেন। ও এটা কিছুটা জ্ঞানীয় সঙ্গতি বা কগনিটিভ কনসিস্টেন্সি প্রিন্সিপালের উপর বেস করে কাজ করে। আমরা একবার একটা বিষয়ে হ্যাঁ বললে বা একটা অবস্থান নিলে সেই ধারাটা বজায় রাখতে চাই।
তার মানে শুরুতে সহজ কয়েকটা বিষয়ে হ্যাঁ আদায় করে নিতে পারলে পরে যখন আসল প্রস্তাব বা আইডিয়াটা দেয়া হবে তখন শ্রোতার সেটা গ্রহণ করার বা অন্তত পজিটিভলি ভাবার সম্ভাবনা বেড়ে যায়। হ্যাঁ, সম্ভাবনা বাড়ে, কারণ তার মন তখন হ্যাঁর দিকেই ঝুঁকে আছে। এটা শুধু রাজি করানোর কৌশল নয়, পারস্পরিক বোঝাপড়া আর একটা পজিটিভ সম্পর্ক তৈরির ক্ষেত্রেও এটা সাহায্য করে। যখন দুজন মানুষ একাধিক বিষয়ে একমত হন, তখন তাদের মধ্যে একটা কানেকশন তৈরি হয়। কিন্তু এটা কি একটু ম্যানিপুলেটিভ শোনাচ্ছে না? যদি কেউ বুঝতে পারে যে তাকে জোর করে হ্যাঁ বলানোর চেষ্টা হচ্ছে? অবশ্যই, যে কোনো কৌশলেরই মিসইউজ হতে পারে। যদি প্রশ্নগুলো খুব আরোপিত বা অপ্রাসঙ্গিক মনে হয়, বা যদি শ্রোতা ফিল করেন তাকে চালিত করার চেষ্টা হচ্ছে, তাহলে কিন্তু উল্টো ফল হতে পারে। সে আরও বেশি রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে। ঠিক। এখানে সিনসিয়ারিটি আর প্রাসঙ্গিকতা খুব জরুরি। উদ্দেশ্য যদি হয় জেনুইনলি বোঝাপড়া তৈরি করা, তাহলে এটা কার্যকর। কিন্তু যদি শুধু নিজের স্বার্থে যান্ত্রিকভাবে ব্যবহার করা হয়, তবে তা সম্পর্ক নষ্টও করে দিতে পারে। ঠিক। কৌশলের পেছনের ইন্টেনশনটাই আসল। এবার আসি পঞ্চম শব্দে, সাহায্য বা হেল্প। কারো কাছে সাহায্য চাওয়াটা কিভাবে প্রভাবশালী হতে পারে? আমরা তো অনেক সময় সাহায্য চাইতে একটু ইতস্তত করি, ভাবি এতে নিজেকে দুর্বল বা অযোগ্য মনে হবে। এখানেই তো সাইকোলজির একটা মজার ব্যাপার। আমরা যা ভাবি, বাস্তবতা অনেক সময় তার উল্টো হয়। যখন আপনি জেনুইনলি কারো কাছে সাহায্য চান, বিশেষ করে তার দক্ষতা বা জ্ঞানের ক্ষেত্রে, তখন আপনি আসলে তাকে একটা সম্মান জানাচ্ছেন। আপনি একরকম বলছেন, আমি মনে করি আপনি এই বিষয়ে আমার চেয়ে ভালো বোঝেন বা বেশি পারেন, তাই আপনার সাহায্য আমার দরকার। এতে সাহায্যকারীর কেমন অনুভূতি হয়? বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই যখন কেউ তার কাছে সাহায্য চায়, তখন সে নিজেকে গুরুত্বপূর্ণ, সক্ষম এবং প্রয়োজনীয় মনে করে। এই ফিলিংসটা খুব পাওয়ারফুল আর পজিটিভ। এটা তার সেলফ এস্টিম বাড়ায়। আচ্ছা। মানুষ স্বভাবতই অন্যের উপকারে আসতে ভালোবাসে। এটা আমাদের সামাজিক আচরণেরই একটা অংশ। তাই সাহায্য চাইলে সে বিরক্ত হওয়ার বদলে বরং খুশি হতে পারে এবং নিজে থেকেই সহযোগিতা করতে উৎসাহ বোধ করে। এমনকি একটা থিওরি আছে, বেন ফ্র্যাঙ্কলিন এফেক্ট নামে পরিচিত। ও হ্যাঁ, শুনেছি। সেটা বলে যে কাউকে একবার সাহায্য করলে তার প্রতি আমাদের পজিটিভ মনোভাব নাকি আরও বেড়ে যায়। তার মানে সাহায্য চাওয়াটা আসলে দুর্বলতার লক্ষণ নয় মোটেই, বরং এটা অন্যের দক্ষতাকে স্বীকৃতি দেওয়া আর একটা সহযোগিতার সম্পর্ক তৈরির রাস্তা খুলে দেওয়া। একদম। এটা পারস্পরিক নির্ভরতার বিশ্বাস তৈরি করে। অবশ্যই কিভাবে সাহায্য চাওয়া হচ্ছে, কার কাছে চাওয়া হচ্ছে আর পরিস্থিতিটা কি, এগুলোর ওপরের এফেক্টিভনেস নির্ভর করে। কথায় কথায় ছোট ছোট বিষয়ে সাহায্য চেয়ে কাউকে বিরক্ত করাটা নিশ্চয়ই ভালো নয়, কিন্তু যেখানে সত্যিই দরকার সেখানে মন থেকে সাহায্য চাওয়া সম্পর্ককে আরও মজবুত করতে পারে। এটা একটা দারুণ পার্সপেক্টিভ। সাহায্য চাওয়া মানে অন্যকে এম্পাওয়ার করা, নিজেকে ছোট করা নয়। আচ্ছা, ষষ্ঠ শব্দটি হল ধন্যবাদ বা থ্যাংক ইউ। এটা তো আমরা সবসময়ই বলি, এটা বেসিক ভদ্রতা। এর বাইরেও কি এর কোনো বিশেষ কার্যকারিতা বা শক্তি আছে? ভদ্রতা তো অবশ্যই, আর সেই ভদ্রতাটুকুই অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশের প্রভাব তার চেয়েও গভীরে। সাইকোলজিস্টরা বলেন, মানুষের অন্যতম একটা বেসিক নিড হল অ্যাপ্রিশিয়েটেড হওয়া, মানে তার কাজের স্বীকৃতি পাওয়া। ঠিক। যখন আমরা কাউকে তার কাজের জন্য, তার চেষ্টার জন্য বা কোনো উপকারের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, তখন আমরা তার এই চাহিদাটা পূরণ করি। আর এই চাহিদা পূরণ হলে কি হয়? এর অনেকগুলো পজিটিভ এফেক্ট আছে। প্রথমত, এটা পারস্পরিক সম্পর্ককে আরও উষ্ণ আর দৃঢ় করে। যাকে ধন্যবাদ দেওয়া হলো সে ভালো বোধ করে, আর যে ধন্যবাদ দিল তার প্রতিও একটা পজিটিভ ধারণা তৈরি হয়। আচ্ছা। দ্বিতীয়ত, এবং খুব গুরুত্বপূর্ণভাবে, এটা কাঙ্ক্ষিত আচরণকে উৎসাহিত করে, মানে রিইনফোর্স করে। ধরুন, আপনার সহকর্মী কোনো একটা কাজে আপনাকে একটু এক্সট্রা হেল্প করল, আর আপনি খুব আন্তরিকভাবে স্পেসিফিক্যালি বললেন কেন তার সাহায্যটা আপনার কাছে ভ্যালুয়েবল ছিল। এর ফলে ভবিষ্যতে সে আপনাকে বা অন্যদের সাহায্য করতে আরও বেশি মোটিভেটেড হবে, তার কাজের প্রতি এনগেজমেন্ট বাড়বে। তার মানে এটা শুধু সৌজন্য নয়, এটা মোটিভেশনেরও একটা বড় টুল। অবশ্যই, এটা মানুষের ভেতরের ভালো করার ইচ্ছাকে জাগিয়ে তোলে। একটা জেনেরিক থ্যাংক ইউর চেয়ে যদি একটু নির্দিষ্ট করে বলা যায়, যেমন ধরুন, কাল রিপোর্টটা শেষ করতে দেরি পর্যন্ত থেকে যে সাহায্য করলে তার জন্য অনেক ধন্যবাদ, তোমার এই ডেডিকেশনটা আমি সত্যি অ্যাপ্রিশিয়েট করি, তাহলে তার ইম্প্যাক্ট অনেক বেশি হয়। ঠিক।
তাই ধন্যবাদ শুধু মুখের কথা নয়, এটা শক্তিশালী বন্ডিং তৈরি আর পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট বা রিলেশনশিপ গড়ে তোলার একটা অসাধারণ হাতিয়ার। সত্যিই তো, আমরা হয়তো রোজ ধন্যবাদ দিই আর পাই, কিন্তু এর পেছনের এই সাইকোলজিক্যাল পাওয়ারটা নিয়ে এতটা ভাবি না। এবার আসা থাক লিস্টের শেষ, মানে সপ্তম শব্দটিতে, যদি বা ইফ। এর মধ্যে জাদুটা কোথায় লুকিয়ে আছে? এটা তো খুব সাধারণ একটা কনজাংশন। যদি শব্দটির জাদুটা লুকিয়ে আছে এর ইনডিরেক্ট আর সম্ভাবনাময় নেচারে। যখন আমরা সরাসরি কাউকে কিছু করতে বলি বা কোনো প্রস্তাব দিই, তখন অনেক সময় তার মধ্যে একটা স্বাভাবিক প্রতিরোধ বা রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। মানে মনে হতে পারে চাপ দেয়া হচ্ছে। হ্যাঁ, মনে হতে পারে তাকে চাপ দেওয়া হচ্ছে বা তার ফ্রিডমের ওপর হস্তক্ষেপ করা হচ্ছে। যদি শব্দটি এই প্রতিরোধকে পাশ কাটাতে সাহায্য করে। কিভাবে? যদি ব্যবহার করে যখন কোনো কথা বলা হয়, তখন সেটা আর সরাসরি নির্দেশ বা প্রস্তাব থাকে না। সেটা একটা কাল্পনিক পরিস্থিতি বা সম্ভাবনার চেহারা নেয়। যেমন একজন সেলসম্যান যদি বলেন, আপনাকে এই নতুন সফটওয়্যারটা ব্যবহার করতেই হবে, তাহলে ক্রেতার মনে হতে পারে তাকে জোর করা হচ্ছে। ঠিক। কিন্তু যদি তিনি বলেন, আচ্ছা, যদি এই নতুন সফটওয়্যারটা আপনার টিমের প্রোডাক্টিভিটি 20% বাড়িয়ে দেয়, তাহলে ব্যাপারটা কেমন হবে? তখন দেখুন বিষয়টা একটা এক্সপ্লোরেশন বা আলোচনার স্তরে চলে আসে। ও আচ্ছা। এটা শ্রোতার কল্পনা শক্তিকে কাজে লাগায়। সে তখন ওই কাল্পনিক পরিস্থিতিটা নিয়ে ভাবতে শুরু করে, এর সুবিধা অসুবিধা এইসব। যেহেতু এটা একটা যদি দিয়ে শুরু হওয়া সিচুয়েশন, তাই তার মনে কোনো প্রেশার থাকে না। সে অনেক খোলা মনে আর কম ডিফেন্সিভ হয়ে বিষয়টাকে বিবেচনা করতে পারে। এটা তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের কন্ট্রোলের ফিলিংসটা বজায় রাখে। দারুণ ব্যাখ্যা। তার মানে যদি ব্যবহার করে আমরা আসলে শ্রোতাকে একটা সেফ মেন্টাল স্পেস দিচ্ছি, যেখান থেকে সে আইডিয়াটা বা প্রস্তাবটা নিয়ে নির্দ্বিধায় ভাবতে পারে। এটা তো পরিবর্তন আনার প্রস্তাবে বা ব্রেইনস্টর্মিং সেশনেও খুব কাজে লাগতে পারে মনে হচ্ছে। একদম ঠিক। নতুন আইডিয়া ইন্ট্রোডিউস করা, কোনো চেঞ্জ আনা বা নেগোসিয়েশনের সময় যদি খুব পাওয়ারফুল হতে পারে। এটা পসিবিলিটি তৈরি করে, দরজা খোলা রাখে আর সরাসরি কনফ্লিক্ট এড়িয়ে আলোচনার পথ তৈরি করে। তাহলে এই যে আমরা 7টা শব্দ, কারণ, নাম, কিন্তু, হ্যাঁ, সাহায্য, ধন্যবাদ এবং যদি নিয়ে এত বিস্তারিত কথা বললাম, এখান থেকে মূল শিক্ষণীয় বিষয়গুলো কি দাঁড়ালো? মানে কি কি টেকঅ্যাওয়ে পয়েন্ট আমরা পেলাম? আমার মনে হয় কয়েকটা বিষয় খুব পরিষ্কারভাবে উঠে এসেছে। প্রথমত, এই শব্দগুলো কোনো ম্যাজিক ট্রিক নয় যে বললেই কাজ হয়ে যাবে। এগুলোর কার্যকারিতা সবচেয়ে বেশি নির্ভর করে মানুষে মানুষে যে কানেকশন, যে সম্পর্ক, তার ওপর। সম্পর্কটা খুব জরুরি। হ্যাঁ, একটা পজিটিভ আর বিশ্বাসযোগ্য সম্পর্ক থাকলে এই শব্দগুলো অনেক বেশি শক্তিশালী হয়। তাই শুধু শব্দ ব্যবহার নয়, জেনুইনলি সম্পর্ক তৈরি করাটাই আসল। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। সম্পর্কটাই বেস। আর দ্বিতীয় টেকঅ্যাওয়ে কি হতে পারে? দ্বিতীয়তে ফোকাসটা হওয়া উচিত মোটিভেশন জাগানোর ওপর, ম্যানিপুলেশন বা জোর খাটানোর ওপর নয়। এই শব্দগুলো কাজ করে কারণ এগুলো মানুষের কিছু বেসিক সাইকোলজিক্যাল নিড, যেমন যুক্তির চাহিদা, স্বীকৃতির চাহিদা, গুরুত্বপূর্ণ বোধ করার চাহিদা, প্রশংসিত হওয়ার চাহিদা, নিজের মতো চলার চাহিদা, এগুলোকে পূরণ করতে বা জাগিয়ে তুলতে সাহায্য করে। ঠিক। উদ্দেশ্য যদি হয় অন্যকে সাহায্য করা, উৎসাহিত করা বা ভালোভাবে বোঝানো, তাহলে এগুলোর নৈতিক এবং কার্যকর ব্যবহার সম্ভব। আর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে জরুরি শিক্ষা, যেটা আপনি শুরুতেও বলেছিলেন। হ্যাঁ, সেটা হলো উপলব্ধির গুরুত্ব। মানে কমিউনিকেশনে পারসেপশনটাই রিয়ালিটি। বক্তা কি বলতে চাইছেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো শ্রোতা কিভাবে সেটা শুনছেন, বুঝছেন এবং উপলব্ধি করছেন। আমাদের ব্রেন কিভাবে এই শব্দগুলোকে প্রসেস করে, সেগুলোর প্রতি কিভাবে রিয়্যাক্ট করে, এই বোঝাপড়াটাই কিন্তু অন্যের উপর পজিটিভ প্রভাব ফেলা, ভুল বোঝাবুঝি এড়ানো আর সুস্থ কার্যকর সম্পর্ক গড়ে তোলার মূল চাবিকাঠি। অসাধারণ। তাহলে মুদ্রা কথা হলো আমাদের রোজগার ব্যবহৃত খুব সাধারণ কিছু শব্দের সচেতন ব্যবহার আর সেগুলোর পেছনের মনস্তত্ত্বটা একটু বুঝলে আমাদের কমিউনিকেশন, আমাদের সম্পর্ক, এমনকি আমাদের প্রভাব বিস্তারের ক্ষমতাও আমূল পাল্টে যেতে পারে। এটা সত্যিই ভাবার মতো। একদম। ভাষার এই সূক্ষ্ম কিন্তু শক্তিশালী দিকগুলো জানা আর সেগুলোকে একটু প্র্যাকটিস করা ব্যক্তিগত আর পেশাগত জীবনে অনেক কাজে আসতে পারে। এগুলো কোনো গোপন অস্ত্র নয়, বরং মানুষের মনকে একটু ভালো করে বুঝে আরও এমপ্যাথি আর এফেক্টিভনেসের সাথে কানেক্ট করার উপায়। এই যে এত কথা হলো,
এরপর একটা কাজ করলে কেমন হয়? আজকের পর থেকে একটু খেয়াল করা যাক আমরা নিজেরা বা অন্যরা যখন কথা বলছি তখন এই 7টা শব্দের ব্যবহার কেমন হচ্ছে। কেউ যখন আপনার সাথে কথা বলার সময় আপনার নাম ধরে ডাকছে, আপনার ঠিক কেমন লাগছে? যখন কেউ কোনো অনুরোধের সাথে কারণ যোগ করছে, আপনি কি সত্যি একটু বেশি সহজে রাজি হয়ে যাচ্ছেন? বা আপনি নিজে যখন কিন্তু ব্যবহার করছেন, তার আগের কথাটার উপর জোর কি সত্যিই কমে যাচ্ছে? ঠিক। আর শুধু তাই নয়, এটাও লক্ষ্য করার মতো আপনি নিজে কখন আর কেন এই শব্দগুলো ব্যবহার করছেন। সেটা কি ভেবেচিন্তে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে নাকি জাস্ট অভ্যাসবশত? এই যে সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা, এটাই হয়তো আপনার কমিউনিকেশনকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার প্রথম স্টেপ। এই ভাবনাটাই না হয় আজকের আলোচনার পর আমাদের শ্রোতাদের জন্য রইল।